বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মুস্তফা। আজকে মূলত আপনাদের খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা থেকে সাধারণ জ্ঞান থেকে আপনাদের যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নদী শিখস্তি কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নদী শিখস্তি কি? নদীতে যারা সারা বছর মাছ ধরে তাদেরকে কি বলা হয়? আমরা যদি ধরি নদীতে যারা সারা বছর মাছ ধরে তারা যে জেলে, নদীর পাড়ে যারা বসবাস করে তারা মূলত চর অঞ্চলের বসবাসকারী মানুষ, চরের মানুষ বা চর অঞ্চলের মানুষ বলা হয়, চরের জনগণ বা চরের মানুষ। এরপর হচ্ছে নদী ভাঙনের সর্বশান্ত, নদীর চর জাগলে যারা দখল করতে চায়। তাহলে নদী চর জাগলে যারা চর খেকো বলা হয়ে থাকে, এটা বাদ, এটা কখনোই হবে না। তাহলে বাকি থাকলো কোনটা? নদীর ভাঙনে সর্বশান্ত মানুষ, অর্থাৎ নদী ভাঙনের ফলে মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে তাদেরকে নদীর শিখস্তি বলেন। দেখেন এখানে সহজ করে একটা মনে রাখার বুদ্ধি আছে। শিখস্তি সর্বশান্ত, সতে শিখস্তি, সতে সর্বশান্ত। সুন্দর করে মনে রাখতে পারবেন এটা দিয়ে, এই টেকনিকের মাধ্যমে। এক্ষেত্রে আরও একটা জিনিস মনে রাখবেন, আরও একটা প্রশ্ন আপনাদের আসে, নদী পয়স্থি কাদের বলা হয়? নদী পয়স্থি কাদের বলা হয়? চর জাগলে, নদীর চরে মূলত যারা চাষাবাদ করে, এটা হচ্ছে নদীর নতুন চর যদি জাগে, নতুন চরে যারা চাষাবাদ করে, নদীর চরে যারা চাষাবাদ করে তাদেরকে বলা হয় কি? নদী পয়স্থি। অর্থাৎ এই যে নদীর চর জাগলো, নদীতে তো জমি জমা মানুষের থাকে, তাই না? তো এই জমি জমাতে মূলত যদি চর জাগে, এই চরে মোটামুটিভাবে বলা হয়ে থাকে যে এই চরে যারা চাষাবাদ করে, নতুন জাগার যে চর, এই চরে যারা চাষাবাদ করে তাদেরকেই নদী পয়স্থি বলা হয়ে থাকে। আর নদী শিখস্তি হচ্ছে যারা সর্বশান্ত হারিয়ে ফেলে নদীতে গেলে, বা নদীতে গিয়ে যাদের সর্বশান্ত যারা হারিয়ে ফেলে তাদেরকে বলা হয় নদী শিখস্তি। আশা করি ক্লিয়ার সবাই। এরপর আমরা যদি আসি, সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে? এখানে দেখবেন নির্বাচন কমিশন গঠনের কথা, নির্বাচন কমিশন গঠনের ব্যাপারটা যদি আমরা বলি 118 থেকে শুরু করে 125 পর্যন্ত নির্বাচন কমিশনের যাবতীয় কার্যাবলী সম্পাদন হয়ে থাকে সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী। তাহলে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 118 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর? 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে। আর এক্ষেত্রে 125 নম্বর অনুচ্ছেদ অনেকে উত্তর করেছেন, আপনারা ভুলেও করে ফেলতে পারেন, এটা কিন্তু উত্তর হবে না। আর 115 নম্বর যদি আমরা ধরি, এটা হচ্ছে প্রধান বিচারপতি ও বিচারপতিদের নিয়োগ, বিচারপতি নিয়োগের কথা বলা আছে কত? 115 নম্বর অনুচ্ছেদে। তারপর যদি আমরা ঢুকি 100 অনুচ্ছেদ, এটা হচ্ছে বিচারপতির কার্যকাল, ঠিক আছে? কার্যকাল মানে কাদের? নির্বাচন কমিশনের কার্যকাল হচ্ছে, এটা নিয়ে আলোচনা করা হয়। এবং 110 নম্বরে বিভিন্ন বিধিনিষেধ ব্যাপার, যে বাধা বিপত্তি বিধিনিষেধ নিয়ে আলোচনা করা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। উপরের এই 2টা বা 3টা টপ অনুচ্ছেদ আপনারা গুরুত্বপূর্ণ মনে করে পড়তে পারেন। তারপরে আমরা যদি 46 নম্বর প্রশ্নটা দেখি, যে সাইপ্রাসের মুদ্রার নাম কি? তার মানে দেখতে পাচ্ছেন একটা করে আন্তর্জাতিক, একটা করে বাংলাদেশ, একটা করে আন্তর্জাতিক, একটা করে বাংলাদেশ প্রশ্ন আপনাদের কিন্তু এখানে পরীক্ষায় দিয়ে দিয়েছে। তার মানে সাইপ্রাসের মুদ্রার নাম কি? এখানে দেওয়া আছে ইউরো, ডলার, পেসো এবং সেরি। ইউরো, ডলার, পেসো এবং সেরি। আমরা যদি দেখি এখানে সাইপ্রাস হচ্ছে ইউরোশিয়ানভুক্ত রাষ্ট্র, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্র। যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্র, পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় এখন পর্যন্ত 21টা দেশের মতো ইউরো মুদ্রা গ্রহণ করেছে, সুতরাং সাইপ্রাসও এই ইউরো মুদ্রা গ্রহণকারী একটা দেশ। এজন্য সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আর ডলার তো হিসাব ছাড়া আছে, তাই না? ডলার হিসাব ছাড়া দেশ আছে। পেসো হচ্ছে, পেসো বেশ কিছু দেশ আছে, যেমন ফিলিপাইন, মেক্সিকো, এইগুলো দেশ কি পেসো মুদ্রা তারা মূলত করে থাকে। সেডি মুদ্রা, সেডি মুদ্রা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মাত্র একটা দেশে ইউজ করে, সেটা হচ্ছে ঘানা। কোন দেশ? ঘানা। ঘানার মুদ্রার নাম হচ্ছে সেডি।
ফিলিপাইন, মেক্সিকো থেকে শুরু করে আরও বেশ কিছু দেশ মূলত পেসো মুদ্রা ব্যবহার করে থাকে। আর ডলার পৃথিবীর অর্ধেক দেশেই মূলত ইংরেজ দেশগুলো মূলত ডলারে সব কিছু করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বেশ কিছু দেশ ডলারে এই মুদ্রা তারা নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীটাই মূলত নিয়ন্ত্রণ হচ্ছে ডলারের মাধ্যমে, তাই না? সারা দুনিয়াটাই নিয়ন্ত্রিত হচ্ছে কিসের মাধ্যমে? ডলারের মাধ্যমে। সুতরাং এটা তো আর তেমন কোনো ইয়ে নেই, এটা নিয়ে বা এত প্রশ্ন আমরা এখানে আলোচনা করারও দরকার নেই। এবার আমরা আসি 47 নম্বর প্রশ্নে কি আছে আমরা দেখব। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। এটা হচ্ছে এমন একটা লাইফ বা জীবন ব্যবস্থার পথ যেটাতে কি করে মানুষ নিজেকেই পছন্দ করে ফেলে বা রাষ্ট্রকে পছন্দ করে ফেলে, রাষ্ট্রের জন্য কাজ করে থাকে। এই উক্তিটি কে দিয়েছেন? এখানে ম্যাকিয়াভেলি যদি আমরা দেখি, সক্রেটিসকে দেখি, অ্যারিস্টটলকে দেখি, প্লেটোকে দেখি। সো আমরা উত্তর হচ্ছে অ্যারিস্টটল মূলত এটা দিয়েছেন। অ্যারিস্টটল আরও দিয়েছেন কোনটা বলেন তো? তিনি আরও বলেছেন ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিম্যাল। তার আরও একটা গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে এটা। এরপর ম্যাকিয়াভেলি আমরা সবাই দেখেছি, ম্যাকিয়াভেলি হচ্ছে ব্রুটিশ, তাই না? ব্রুটিশ দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন যে ম্যাকিয়াভেলিতে যদি আমরা দেখি, তার দর্শনে যদি দেখি, তিনি বলেছেন কি, তার গ্রন্থের নাম হচ্ছে দ্য প্রিন্স, তাই না? দ্য প্রিন্স গ্রন্থে তিনি মূলত সরকার ব্যবস্থার কথা বলেছে যে সরকাররা চাইলে কি হতে পারে? কঠোর হতে হবে। সরকারকে দেশ পরিচালনা করতে গেলে অনেক কঠিন হতে হবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে। এরপর অ্যারিস্টটলের গ্রন্থের নাম যদি আমরা দেখি, স্পা দিয়ে পড়বেন, SPAA, তাই না? অ্যারিস্টটলের গ্রন্থের নাম হচ্ছে কি? দ্য পলিটিক্স। তাই না? আর সক্রেটিসের গ্রন্থের নাম, সক্রেটিসের তেমন কোনো গ্রন্থ নেই। প্লেটোর গ্রন্থ হচ্ছে দ্য রিপাবলিক। এরকম বেশ কিছু গ্রন্থ আছে এদের, আমরা সবাই জানি। অ্যারিস্টটলের দ্য পলিটিক্স আছে, দ্য পয়েটিক্স আছে, দ্য রিপাবলিক হচ্ছে কার? প্লেটোর গ্রন্থের নাম। পাশাপাশি এদের আরও বেশ কিছু উক্তি আছে, আমরা সবাই জানি। ম্যান ইজ বর্ন ফ্রম ফ্রি বাট এভরিহোয়ার ইজ চেঞ্জ, এটা বলেছেন কে? এগুলো এরকম প্রশ্ন বেশ কিছু আমরা দেখেছি, এবার পরীক্ষায় চলে এসেছে। তো আপনারা এই উক্তিগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। এগুলো দেখেন খাদ্য অধিদপ্তরে এরকম প্রশ্ন দিয়েছে, তাই না? খাদ্য অধিদপ্তরের মতো একটা পরীক্ষায় একটা কোটেশন তুলে দিয়েছে। এরপর যদি আমরা আসি যে ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আমরা সকলেই জানি যে বায়ুমণ্ডলের বেশ কিছু কি আছে? স্তর আছে। আর ওজোন লেয়ারটা আমরা যদি দেখি, সর্বনিম্ন যে লেয়ার আছে, সর্বনিম্ন লেয়ারের পরেই মূলত ওজোন লেয়ার অবস্থিত। এটা মূলত সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের কি করে? অতি বেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এই অতি বেগুনি রশ্মির কারণে আমাদের কি হয়? আমাদের ক্যান্সার হয়। আর এই অতি বেগুনি রশ্মি থেকে, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মূলত আমাদের রক্ষা করে কি? এই ওজোন স্তর। বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা বলা হয়ে থাকে যে পৃথিবী পৃষ্ঠের 15 থেকে 25 কিলোমিটার উপরে, হ্যাঁ, 25 কিলোমিটার উপর থেকে এই স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থান করে। আর এটাই মূলত আমাদের সূর্যের যে ক্ষতিকর রশ্মি আছে, এই ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে কোথায় আলোচিত হয় বা কোন স্তরে অবস্থিত? ওজোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। আর এটাই এই পাশ দিয়ে মূলত আমাদের কি করে? বৃষ্টি বর্ষণ হয়। এখানে কি হয়? বৃষ্টি বর্ষণ হয়, বিমান যাতায়াত করে এই ট্রপোমণ্ডলের উপর দিয়ে, মূলত বিমানও যাতায়াত করে থাকে। এবার আসেন ক্রীড়া ক্যাটাগরিতে 21 পদক 2025 প্রাপ্ত হয় কোন সংগঠন বা কে বা কারা বা কি? ঠিক আছে, তাহলে ক্রীড়া ক্যাটাগরিতে আমরা যদি দেখি যে 21 পদক আমরা দেখেছি, এবার 2025 সালে 21 পদক দিয়েছে। 21 পদকের মধ্যে খেলার সাইড থেকে বা ক্রীড়া সাইড থেকে কোন সংগঠন কে 21 পদক লাভ করে? এখানে বাংলাদেশের অনূর্ধ্ব নারী ফুটবল দল। কারা? বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল মূলত কি করে? ক্রীড়া
পুরস্কার ক্যাটাগরিতে 21 পদক লাভ করে। আর তেমন এটাতে কোনো প্রশ্ন নেই বা এটা নিয়ে আলোচনা করারও তেমন একটা কিছু নেই। সর্বশেষ প্রশ্ন যদি আমরা দেখি 2025 সালের নোবেল প্রাপ্ত পুরস্কার বিজয়ীকে, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীকে, এটা পরীক্ষায় আসে বা এসেছিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2025 সালে শান্তিতে নোবেল প্রাপ্ত পুরস্কার বিজয়ীকে। এখানে মারিয়া কোরিয়ানা মাসাদো, নিহন হিদানকিও, বিশ্ব খাদ্য কর্মসূচি, সুসুম কিতাগাওয়া। এটা থেকে যদি আমরা সহজ বাক্যে ধরি যে 2025 সালে রিসেন্ট আমরা দেখলাম যে মারিয়া কোরিনা মাসাদো তিনি মূলত কি করেছেন, 2025 সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি মূলত কি ছিলেন, ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী ছিলেন। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ছিলেন এই মারিয়া কোরিনা মাসাদো। এখন পর্যন্ত তিনি বিরোধী দলীয় আছে। ভেনেজুয়েলার মধ্যে আমরা দেখলাম সম্প্রতি কত কিছু ঘটে যাচ্ছে, তাই না? অনেক কিছু ঘটে যাচ্ছে। আর এটা মূলত ভেন্টেজ ভেনেজুয়েলা তো তার কিসের নাম, তার যে সংগঠন আছে সেটার নাম হচ্ছে, বা রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলের নাম হচ্ছে ভেন্টেজ ভেনেজুয়েলা। কি নাম? ভেনেজুয়েলা তার এই রাজনৈতিক দলের নাম। এবং এই রাজনৈতিক দলের কারণে বা নির্বাসিত জীবন, পাশাপাশি এই বিরোধী দল থেকে তিনি গণতন্ত্রের জন্য লড়াই করার কারণে আমরা সচরাচর বলতে পারি এটা প্রতীকী গণতন্ত্রের লড়াই। এই গণতন্ত্রের জন্য লড়াই করার কারণে তিনি মূলত এই নোবেল পুরস্কারের, শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তারপর যদি আমরা নিদন হিদানকেও দেখি, এই নিদন হিদানকেও 2024 সালে তারা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এটি একটি জাপানের সংগঠন বলা হয়ে থাকে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যাটমিক বোমের বা পারমাণবিক বোমার ভয়াবহতা কেমন হতে পারে এগুলো নিয়ে তারা তথ্যচিত্র বা প্রামাণ্যচিত্র তৈরি করেছিল। আর এই প্রামাণ্যচিত্র তৈরি করার কারণে তারা মূলত নিহন হিদানকে এই সংগঠন থেকে শুরু করে তাদের পুরো অর্গানটাই মূলত কি পেয়েছে, 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। এরপর ইউনেস্কো এবং বিশ্ব খাদ্য কর্মসূচি এরাও মোটামুটিভাবে একবার করে সবাই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে। তো যাই হোক, আজকের এই প্রশ্ন যে কটা ছিল আমি চেষ্টা করেছি সাধারণ জ্ঞানের অংশগুলোকে সুন্দর করে আপনাদের মোটামুটিভাবে 1টা থেকে 3, 4টা, 5টার মতো প্রশ্ন সাজিয়ে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে খাদ্যের অন্য কোনো প্রশ্ন নিয়ে লাইভে আসবো বা আপনাদের এই রেকর্ডিংয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।